হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি কমেডি অর্থাৎ টেম্পেস্ট নাটকটির ওপর একটি ইন্ট্রোডাক্টরি ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসে আমরা দ্য টেম্পেস্ট নাটকটির গল্পটিকে অত্যন্ত সংক্ষেপে জানবো এবং তার সাথে সাথে এই নাটকটির প্রত্যেকটি চরিত্র, মুখ্য বা গৌণ যাই হোক না কেন, প্রত্যেকটি চরিত্র সম্পর্কে কিন্তু ব্রিফ অথচ ফেয়ার একটা আইডিয়া নিয়ে নেব, যাতে এই নাটকটিকে যখন আমরা লাইন বাই লাইন বাংলায় মানে বুঝবো বা এর এক্সপ্লেনেশনটা বুঝবো, তখন যাতে আমাদের কারোর কোনো রকমের অসুবিধে না থাকে। তাহলে বুঝতেই পারছো যে আজকের ক্লাসটা কিন্তু যারাই টেম্পেস্ট নাটকটি যাদের সিলেবাসে রয়েছে তাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এই ক্লাসটি কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে পুরো গল্পটাকে খুব শর্টে ইনশর্ট বুঝে নেওয়ার জন্য। তাই তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট প্রথমেই, যে যদি মনে হয় যে ভিডিওটি একটু হেল্প করছে বা ভালো লাগছে এক্সপ্লেনেশনটা বা গল্পটা বুঝতে তোমাদেরকে সুবিধা করবে এই ভিডিওটি, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে যদি একটু হলেও হেল্প করতে ইচ্ছে করে, সাপোর্ট করতে ইচ্ছে করে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ বা রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো প্রথমেই আমরা দ্য টেম্পেস্ট নাটকটি সম্পর্কে দু একটি কথা খুব সংক্ষেপে জেনে নিই। দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যাবতীয় নাটকগুলির মধ্যে দ্য টেম্পেস্টকে মনে করা হয় তার জীবনের শেষ পর্যায়ে লেখা, এবং এই টেম্পেস্ট নাটকটি কিন্তু একটি কমেডি। এক্ষেত্রে নাটকের মধ্যে দুটি ভাগ আমরা সকলেই শুনেছি নিশ্চয়ই, যে ট্র্যাজেডি এবং কমেডি। স্বয়ং অ্যারিস্টটল তার লেখা পোয়েটিক্স বইতে কিন্তু এই নাটকের এই ক্লাসিফিকেশনটা করে গেছিলেন। ট্র্যাজেডি বলতে বোঝানো হয় সেই সমস্ত নাটক যেগুলির গল্পের পরিণতি কিন্তু ভীষণভাবে দুঃখজনক বা বিয়োগান্তক, ওয়্যারঅ্যাজ কমেডি বলতে বোঝানো হয় সেই সমস্ত নাটক বা যার যে নাটকগুলির গল্পের পরিণতি কিন্তু হয় মধুর। আমরা বর্তমান দিনে বা আজকালকার দিনে কমেডি মুভি বা কমেডি সিরিয়াল বা কমেডি বলতে যা বুঝি, নাটকের ক্ষেত্রে কিন্তু সেটা মনে করা হয় না। এছাড়াও অ্যারিস্টটল তার পোয়েটিক্স বইতে নাটক হবার আরও কিছু বৈশিষ্ট্য বা বিশেষত্ব কিন্তু লিখে গেছিলেন, যে বৈশিষ্ট্যগুলি একটি নাটকের মধ্যে অবশ্যম্ভাবীভাবে থাকতে হবে। তাদের মধ্যে আরেকটি ছিল থ্রি ইউনিটিস, অর্থাৎ ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ অ্যাকশন অ্যান্ড ইউনিটি অফ প্লেস। অর্থাৎ অ্যারিস্টটল বলেছিলেন যে কোনো একটি নাটকের যে সময়, সেই সময়কালটা কিন্তু মধ্যে একটা ইউনিটি থাকবে। অ্যাজ পার এক্সাম্পল, ধরো তোমার নাটক শুরু হলো 2020 সালে এবং তোমার নাটক গিয়ে শেষ হচ্ছে 2100 সালে। এই লম্বা টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমার গল্পটা স্প্যান হতে পারে না। তার সাথে সাথে তিনি বলেছিলেন ইউনিটি অফ অ্যাকশন, অর্থাৎ নাটকের বিষয়বস্তু যেটা, তার মধ্যেও কিন্তু একটা ইউনিটি থাকতে হবে। অর্থাৎ যদি সেটা পলিটিক্যাল হয় তাহলে পুরো গল্পটাই পলিটিক্যাল ব্যাপার স্যাপারকে নিয়ে হবে, যদি সেটা রিলিজিয়াস হয় তাহলে রিলিজিয়াস হবে, যদি সেটা রোম্যান্স ওরিয়েন্টেড হয় তাহলে রোম্যান্সের হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে নাটকের গল্পের মধ্যে যে ইউনিটি, এটাকে বলা হয় ইউনিটি অফ অ্যাকশন। এবং তিনি ইউনিটি অফ প্লেস বলতে বুঝিয়েছিলেন যে নাটকের গল্পে যে যে জায়গাগুলির কথা বলা হবে, অর্থাৎ যে জায়গাকে কেন্দ্র করে পুরো গল্পটি আবর্তিত হবে, সেই স্থানের মধ্যেও কিন্তু একটা ইউনিটি থাকতে হবে। অর্থাৎ অ্যাজ পার এক্সাম্পল, আমি কোনো একটি নাটক লিখতে বসে গল্প শুরু করলাম ইন্ডিয়াতে, এবং নাটকটাকে গিয়ে যখন আমি শেষ করছি, সেই নাটকটা শেষ হচ্ছে আফ্রিকায় বা আমেরিকায় বা স্কটল্যান্ডে, এরকম কিন্তু হবে না। অর্থাৎ গল্পের মধ্যে একটা সব দিক থেকে একটা ইউনিটি থাকবে, ইউনিটি অফ টাইম থাকবে, অ্যাকশন থাকবে এবং প্লেস থাকবে। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, যাকে আজ পর্যন্ত ইংলিশ লিটারেচারের অন্যতম সেরা ড্রামাটিস্ট বা প্লেরাইট হিসেবে আখ্যা দেওয়া হয়, তিনি কিন্তু অ্যারিস্টটলের দেওয়া এই যে নির্দেশাবলী বা ইনস্ট্রাকশন, তিনি কিন্তু তার নিজের নাটকের ক্ষেত্রে ফলো করেননি। তার নাটকের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে ইউনিটি অফ টাইম, অ্যাকশন বা প্লেস কিন্তু মেনটেনড হয় না। নট অনলি দ্যাট, অ্যারিস্টটল বলেছিলেন যে নাটক অনলি ট্র্যাজেডি হতে পারে বা কমেডি হতে পারে, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যাবতীয় নাটককে কিন্তু আমরা ট্র্যাজি কমেডি নামে চিনি। অর্থাৎ এমন একটি নাটক, অ্যাজ পার এক্সাম্পল যদি আমি টেম্পেস্টের কথাই ধরে নিই, টেম্পেস্ট কিন্তু একটি কমেডি, অর্থাৎ টেম্পেস্ট গল্পের পরিণতি কিন্তু মধুর, কিন্তু তা সত্ত্বেও এই কমেডির মধ্যেও এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, এমন কিছু চরিত্র রয়েছে বা এমন কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো কিন্তু প্রকারান্তরে আমাদের মনে দুঃখের উদ্রেক করে। সেই সেন্সে একটা কমেডি হওয়া সত্ত্বেও টেম্পেস্টের মধ্যেও কিছু ট্র্যাজিক সেন্স থাকে। একটা একই রকম কথা কিন্তু শেক্সপিয়ারের লেখা অন্যান্য ট্র্যাজেডির ক্ষেত্রেও প্রযোজ্য। ওথেলো বা ম্যাকবেথ বা কিং লিয়ার, প্রত্যেকটা ট্র্যাজেডির মধ্যেও এমন কিছু ঘটনা বা এমন কিছু সিনের উপস্থাপনা থাকে, যে সিনগুলি কিন্তু দর্শকদের মনের মধ্যে সেই টেনশন, দুঃখ, কষ্টকে একটু হলেও লাঘব করে।
তাহলে শেক্সপিয়ারের ট্র্যাজেডির মধ্যে যেমন কিছু কমিক সিনস থাকে, ঠিক তেমনি কমেডির মধ্যেও কিছু ট্র্যাজিক সিনস থাকে। এই কারণেই উইলিয়াম শেক্সপিয়ারের যাবতীয় নাটককে কিন্তু ট্র্যাজি কমেডি হিসেবে আখ্যা দেওয়া হয়। তাহলে আমাদের টেম্পেস্ট এসেনশিয়ালি ইজ আ কমেডি, অর্থাৎ এই গল্পের পরিণতি কিন্তু মধুর। তাহলে গল্পের পরিণতি মধুর তো আমরা জানলাম, তাহলে গল্পটা সম্পর্কে তো এবার একটু আমাদেরকে সংক্ষেপে জেনে নিতে হবে। তাহলে গল্পটা জানবার আগে গল্পের মুখ্য চরিত্রটাকে আমাদেরকে জানতে হবে। দেখো, দ্য টেম্পেস্ট নাটকটির মুখ্য চরিত্র হচ্ছে প্রসপেরো। এই প্রসপেরো কে ছিলেন না, এই প্রসপেরো ছিলেন ইটালির মিলান শহরের একজন ডিউক। ডিউক কাকে বলা হয় না, যিনি একটা শহরের বা একটা অঞ্চলের দেখাশোনা করেন, শাসন করেন, বা সেই প্রশাসনিক দায়িত্ব তিনি পালন করেন। তো এই প্রসপেরো ছিলেন কিন্তু প্রকারান্তরে বলতে গেলে একজন স্কলার। তিনি তার নিজের বাড়িতে বা প্রাসাদে কিন্তু তার নিজের লাইব্রেরিতে তার নিজের বইপত্রের জগতের মধ্যেই তিনি ডুবে থাকতেন। বিভিন্ন বিষয়ে তিনি অধ্যয়ন করতেন এবং বিভিন্ন বিষয়ে তার ছিল অগাধ জ্ঞান। এই বিভিন্ন বিষয়ের মধ্যে একটি মূল বিষয় ছিল ম্যাজিক। তো এই প্রসপেরো যখন তার নিজের এই জ্ঞান চর্চার মধ্যে ডুবে থাকতেন, বিভিন্ন অধ্যয়নের জগতে ডুবে থাকতেন, ন্যাচারালি আমরা খুব সহজেই আন্দাজ করতে পারি তাহলে এই যে মিলান শহরকে শাসন করবার বা প্রশাসনিক দায়িত্ব পালন করবার ক্ষেত্রে কিন্তু তিনি অনেকটাই অবহেলা করতেন। তিনি সেই বিষয়ে খুব একটা ইন্টারেস্ট পেতেন না। ফলে কি হয় না, তিনি তার নিজের ভাই অ্যান্টোনিওকে, যাকে তিনি ভীষণভাবে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, সেই অ্যান্টোনিওকে মিলান শহর শাসনভারে যাবতীয় দায়িত্ব তুলে দেন এবং অন্য সময় তিনি তার লাইব্রেরির জগতে বা বইপত্রের জগতে ডুবে থাকতেন। কিন্তু এই অ্যান্টোনিও ছিল কিন্তু ভীষণভাবেই উইকেড, শয়তান, স্বার্থপর, লোভী। সে কিন্তু তার দাদার এই যে আধিপত্য বা তার দাদার এই যে মিলান শহরের ডিউক হওয়ার যে একটা তার ক্ষমতা বা তার স্থান, এটাকে নিয়ে কিন্তু সে ভীষণভাবে ঈর্ষান্বিত বোধ করত। তাই সে যখন মিলান শহরের যাবতীয় দায়িত্ব পেয়ে গেল নিজের হাতে, সে কিন্তু তার নিজের ষড়যন্ত্রের জালটা বোনা শুরু করে। সে কিন্তু ধীরে ধীরে মিলান শহরের যাবতীয় সম্ভ্রান্ত অভিজাত সম্প্রদায় যারা রয়েছে, ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যারা রয়েছে, তাদেরকে সে নিজের অধীনে নিয়ে নেয়। নট অনলি দ্যাট, শহরের বা অঞ্চলের যাবতীয় প্রজারা যারা, তাদের কাছেও কিন্তু সে নিজের একটা জায়গা তৈরি করে এবং আলটিমেটলি ইটালিরই নেপলসের কিং রাজা আলোনসো, সেই আলোনসোর সঙ্গে ষড়যন্ত্র করে অ্যান্টোনিও তার দাদা প্রসপেরোকে মিলান থেকে বিতাড়িত করে, তাকে তাড়িয়ে দেয় এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই সময় কিন্তু প্রসপেরোর একটি ছোট্ট কন্যা ছিল। সে তখন ছিল ইনফ্যান্ট বেবি, অর্থাৎ একদম সদ্যজাত একটি কন্যা, যার নাম মিরান্ডা। প্রসপেরো বাধ্য হন সেই তার সদ্যজাত ইনফ্যান্ট কন্যাকে নিয়ে মিলান শহর ত্যাগ করতে। এই অবস্থায় প্রসপেরোকে সাহায্য করে মিলানেরই আর এক সম্ভ্রান্ত, ন্যায়পরায়ণ এবং অত্যন্ত একজন ভালো মানুষ লর্ড গঞ্জালো। গঞ্জালো প্রসপেরোকে সাহায্য করে যাতে প্রসপেরো একটি নৌকা করে তার সেই একমাত্র কন্যাকে নিয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোনো একটি দ্বীপে এসে উপস্থিত হন এবং সেই দ্বীপটাকেই তিনি তার বাসস্থান বা গৃহ করে তোলেন। অলরেডি কিন্তু সেই দ্বীপে অন্য কিছু এন্টিটি বা অন্য কিছু লোকজন কিন্তু বাস করত। সেই দ্বীপে বাস করত কারা না, সাইকোরাক্স নামে একজন উইচ বা ডাইনি। প্রসপেরো তাকে হত্যা করেন এবং সেই সাইকোরাক্সের ছেলে ক্যালিবান, সেই ক্যালিবানকে নিজের দাসে পরিণত করেন। এছাড়াও সেই ডাইনি এরিয়েল নামে আরেকটি স্পিরিটকে একটা গাছের মধ্যে বহুদিন ধরে বন্দি করে রেখে তাকে টর্চার করত। প্রসপেরো সেই এরিয়েলকে মুক্ত করেন এবং এরিয়েলকেও কিন্তু তিনি তার নিজের সেবার কাজে কিন্তু নিযুক্ত করেন। তো এর ফলে প্রসপেরো সেই দ্বীপের একজন অধীশ্বর হয়ে ওঠেন এবং যার অধীনে দাসের কাজ করত এরিয়েল এবং ক্যালিবান। এরিয়েল কিন্তু প্রসপেরোর প্রতি ছিল ভীষণভাবে লয়াল, কিন্তু ক্যালিবান প্রসপেরোর এই আধিপত্য, প্রসপেরোর এই ক্ষমতা কিন্তু সে কোনোভাবেই মানতে পারত না এবং প্রসপেরো সম্বন্ধে তার মনে কিন্তু কোনো রকমের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ছিল না। সে কিন্তু সবসময়ই প্রসপেরোর ক্ষতি করতে চাইতো, কিন্তু সক্ষম হতো না, জাস্ট বিকজ প্রসপেরোস ম্যাজিক্যাল পাওয়ার্স, যে ম্যাজিক্যাল পাওয়ার্সের দ্বারা প্রসপেরো কিন্তু ভীষণভাবে সেই দ্বীপে নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। এইবারে আমরা চলে আসবো গল্পটার একদম শুরুর দিকটা, অর্থাৎ গল্পটা কোনখানটা শুরু হচ্ছে। দেখো, গল্পটার শুরুতেই বা দ্য টেম্পেস্ট নাটকের শুরুতেই আমরা দেখছি এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের বর্ণনা এবং একটি জাহাজ, যে জাহাজটি কিন্তু সম্পূর্ণভাবে জাহাজ ডুবি হয়ে যাওয়ার মুখে বা ভীষণভাবে বিপন্ন অবস্থায় রয়েছে। সেই জাহাজের মধ্যে রয়েছে কারা? রয়েছে নেপলসের রাজা কিং আলোনসো, তার সঙ্গে রয়েছে তার ছেলে ফার্দিনান্দ,
রাজা আলোনসোর ভাই সেবাস্টিয়ান, প্রসপেরোর নিজের সেই শয়তান ভাই অ্যান্টোনিও, গনজালো এবং আরও কিছু ব্যক্তিজন। অর্থাৎ এই জাহাজটির মধ্যে সেই সমস্ত ব্যক্তিরা রয়েছে যে ব্যক্তিরা কিন্তু এককালে প্রসপেরোর ক্ষতি করতে চেয়েছিল। এবং এই যে সামুদ্রিক ঝড়, এই সামুদ্রিক ঝড়টা কিন্তু আসলে কোনো ন্যাচারাল কারণে হয়নি। এই ঝড়টা কিন্তু প্রসপেরো তার জাদুমন্ত্র বলে কিন্তু সৃষ্টি করেছিল। প্রসপেরো জানতো ওই জাহাজে কারা রয়েছে এবং ইন অর্ডার টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার স্বার্থেই প্রসপেরো কিন্তু সেই জাহাজের ওপরে সেই ভয়ঙ্কর ঝড়টাকে এনে ফেলে এবং প্রসপেরোর এই কাজে প্রসপেরোকে ভীষণভাবে সাহায্য করে এরিয়েল। আলটিমেটলি জাহাজটা ডুবি হয়, কিন্তু জাহাজের প্রত্যেকটি যারা ছিলেন আর কি সেই জাহাজে, তারা কিন্তু নিরাপদে এবং নিজের প্রাণ বাঁচিয়ে কোনো ক্রমে সেই দ্বীপে এসে উপস্থিত হন। এরপরে বিভিন্ন ঘটনাচক্রের মাধ্যমে তোমরা বলতে পারো ফার্দিনান্দের সাথে, অর্থাৎ রাজা আলোনসোর ছেলে ফার্দিনান্দের সাথে প্রসপেরোর কন্যা মিরান্ডার দেখা হয়। মিরান্ডার বয়স তখন 15 বছর এবং যে কোনো শেক্সপিয়ারিয়ান কমেডির মতনই যে লাভ এট ফার্স্ট সাইট অর্থাৎ প্রথম দর্শনেই প্রেম, সেই জিনিসটাও কিন্তু আমরা এই নাটকেও ডিসকভার করি ফার্দিনান্দ এবং মিরান্ডার মধ্যে। এরপরে আরও কিছু সাবপ্লট থাকে এই গল্পের মধ্যে, যে সাবপ্লটের মধ্যে দেখতে পাওয়া যায় যে প্রসপেরোর ভাই অ্যান্টোনিও রাজা আলোনসোর ভাই সেবাস্টিয়ানের সঙ্গে ষড়যন্ত্র করে যাতে তারা রাজা আলোনসোকে মেরে ফেলতে পারে। রাজা আলোনসো কিন্তু এই মুহূর্তে ভীষণভাবেই একটা ডিপ্রেসড স্টেট অফ মাইন্ডে রয়েছেন, যে অবস্থায় আমরা নাটকে তাকে ডিসকভার করি। গনজালো কিন্তু সকলের মধ্যে একটা সম্প্রীতি বজায় রাখবার চেষ্টা করে, সকলের মধ্যে একটা সদ্ভাব বজায় রাখবার চেষ্টা করে এবং এর সাথে সাথে আমরা এও দেখতে পাই যে ওই জাহাজের মধ্যে দুজন মাইনর ক্যারেক্টার ট্রিঙ্কিউলো এবং স্টেফানো, এই দুজনের সঙ্গে ক্যালিবানের সাক্ষাৎ হয় এবং ক্যালিবান তাদেরকে নিয়ে একটা ষড়যন্ত্র করে যাতে সেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা প্রসপেরোকে হত্যা করতে পারে এবং ক্যালিবান আলটিমেটলি প্রসপেরোর ওই দাসত্ব থেকে মুক্তি পেতে পারে। কিন্তু আলটিমেটলি তাদের এই পরিকল্পনা সক্ষম হয় না। প্রসপেরো এরিয়েলের সাহায্যে তাদের প্লটটা বুঝতে পারে এবং আলটিমেটলি তাদের সেই প্লট বানচাল হয়ে যায়। পরবর্তীকালে নাটকের শেষে গিয়ে আমরা দেখি যে মিরান্ডার সাথে ফার্দিনান্দের বিয়ে হয়ে যায়। প্রসপেরো তার নিজের ডিউকডম অর্থাৎ মিলান শহরে তার যে ডিউকডম সেটি তিনি ফিরে পান এবং সবকিছুর একটা মধুর পরিসমাপ্তি ঘটে। তাহলে এই যে মধুর পরিসমাপ্তি, এই মধুর পরিসমাপ্তিকেই কিন্তু আমরা কমেডি নামে চিনি, অর্থাৎ যে কোনো ড্রামার ক্ষেত্রে। তাহলে এই গল্পটিকে যদি আমরা ইনশর্ট দুই একটি লাইনে বলতে হয় তাহলে এই গল্পটার থিম কি হতে পারে? এই গল্পটার থিম তো প্রথমেই হতে পারে বিট্রেয়াল। তার কারণ প্রথম থেকেই এর মধ্যে একজন মানুষের আরেকজনকে বিট্রে করবার চিত্র কিন্তু পরিষ্কার। অ্যান্টোনিও প্রসপেরোকে বিট্রে করছে, ক্যালিবান প্রসপেরোকে বিট্রে করছে, এদিকে সেবাস্টিয়ান তার দাদা আলোনসোকে বিট্রে করছে অ্যান্টোনিওর সঙ্গে ষড়যন্ত্র করে। তাহলে বিট্রেয়ালের চিত্র আমরা পাচ্ছি। এর সাথে আমরা পাচ্ছি রিভেঞ্জ, অর্থাৎ প্রসপেরো যে তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের যে রিভেঞ্জ নিতে চেয়েছিল সেই নিয়েই কিন্তু গল্পটা। এর সাথে আমরা পাচ্ছি লাভ, অর্থাৎ মিরান্ডার সাথে ফার্দিনান্দের প্রেম এবং আলটিমেটলি আমরা যেটা সবথেকে মূলত পাচ্ছি এই গল্পের থিম, সেটা হচ্ছে ম্যাজিক। কারণ এই যে রিকনসিলিয়েশন, এই যে সকলের মধ্যে মিলমিশ হয়ে যাওয়া, আপোষ হয়ে যাওয়া, এর পেছনে কিন্তু প্রসপেরোর ম্যাজিকটাই কিন্তু আলটিমেটলি রেসপন্সিবল ছিল। তাহলে আশা করি যে গল্পটা খুব সংক্ষেপে ছোট করে আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি যে অ্যাকচুয়ালি এই গল্পের মাধ্যমে আমরা কি এক্সপেক্ট করছি, ডিটেলে কোন ঘটনাটা কিরকম ভাবে হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল, কার সঙ্গে কিরকম কথা হলো, প্রত্যেকটা লাইনের বাংলায় মানে এবং এক্সপ্লেনেশন সেটা তো আমরা জানবই। তবে আজকের ক্লাসে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আজকে আমরা এবার প্রত্যেকটি ক্যারেক্টার সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। তাহলে প্রথমেই গল্পের মুখ্য চরিত্র প্রসপেরোই কিন্তু এই নাটকের প্রোটাগনিস্ট অর্থাৎ সেন্ট্রাল ক্যারেক্টার এবং তিনি মিরান্ডাস ফাদার। 12 বছর আগে অর্থাৎ এই নাটকের যে ঘটনা দিয়ে নাটকটি শুরু হচ্ছে বা গল্পটি শুরু হচ্ছে তার 12 বছর আগে তিনি কিন্তু মিলানের ডিউক ছিলেন এবং তার ভাই ছিল অ্যান্টোনিও। যে অ্যান্টোনিও নেপলসের রাজা আলোনসোর সাথে ষড়যন্ত্র করে তাকে মিলান শহর থেকে বিতাড়িত করে এবং একটা নৌকা করে তাকে বাধ্য করে যাতে সে মিরান্ডাকে নিয়ে মিলান শহর ছেড়ে চলে যেতে পারেন। এই সময় একজন সম্ভ্রান্ত বংশীয় লর্ড এবং প্রসপেরোর একজন শুভাকাঙ্ক্ষী গনজালো প্রসপেরোকে সাহায্য করেন এই পালিয়ে যাওয়ার কাজে।
প্রসপেরো তারপর থেকে 12টি বছর কাটিয়েছে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা নাম না জানা অজানা দ্বীপে, এবং সেইখানে এই 12 বছর ধরে তিনি তার যাবতীয় জাদুর যে পড়াশোনা তিনি করেছিলেন, যে জ্ঞান আহরণ করেছিলেন বই পড়ে, সেগুলিকে তিনি বারবার প্র্যাকটিস করেছেন এবং সেগুলিকে আরও পরিশীলতা করে তার মধ্যে এনেছেন এবং সেগুলিকে তিনি রিফাইন করেছেন সেই তার ডার্ক ম্যাজিককে। এবং সেই ডার্ক ম্যাজিকটাকে রিফাইন করবার মাধ্যমেই কিন্তু প্রসপেরো আলটিমেট ক্ষমতা পেয়েছে যাতে কিনা সে এই দ্বীপের ওপরে যেমন আধিপত্য বিস্তার করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম তিনি তার শত্রুদেরকে শাস্তিও দিতে পারেন এবং আলটিমেটলি সেই শত্রুদের সঙ্গে তিনি একটা আপোষের রাস্তাতেও পৌঁছতে পারেন। তাহলে এই হলো আমাদের গল্পের মুখ্য চরিত্র প্রসপেরো। এরপরে আমরা জেনে নেব মিরান্ডা সম্পর্কে। মিরান্ডা প্রসপেরোর কন্যা, যে মিরান্ডাকে একদম শৈশব অবস্থায় প্রসপেরো এই দ্বীপে নিয়ে এসেছিলেন। মিরান্ডা কিন্তু এই দ্বীপে আসার পর থেকে নিজের পিতাকে ছাড়া এবং ক্যালিবানকে ছাড়া অন্য কোনো পুরুষকে দেখেনি, এবং মিরান্ডার অল্প খুব অস্পষ্টভাবে কিন্তু মনে আছে যে শৈশবে তার দেখাশোনা তাদের বাড়িতে বা তাদের প্রাসাদে বেশ কিছু সার্ভেন্টসরা বা চাকর বা পরিচারক পরিচারিকারা কিন্তু করতেন। এত দিন ধরে মূল জগৎ থেকে বা মূল পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকবার পরে মিরান্ডার জগৎ সম্পর্কে বা পৃথিবী সম্পর্কে ধারণাটা কিন্তু ভীষণভাবেই সহজ সরল ছিল এবং নন জাজমেন্টাল ছিল মিরান্ডার অ্যাটিটিউড, অর্থাৎ মিরান্ডা কাউকেই সেরকমভাবে জাজ করতে পারতো না প্রপারলি, এবং তার ফলেই মিরান্ডার সঙ্গে যখন ফার্দিনান্দের দেখা হয়, ফার্দিনান্দের সেই সুপুরুষ চেহারা দেখে সে কিন্তু তৎক্ষণাৎ ফার্দিনান্দের প্রেমে পড়ে যায়। মিরান্ডার মনটা কিন্তু ছিল ভীষণভাবে দয়ালু, উদার প্রকৃতির একজন মানুষ ছিলেন তিনি, এবং নিজের পিতার প্রতি তিনি ছিলেন কিন্তু ভীষণভাবেই অনুগত। এরপরে আমরা জানবো এরিয়েল সম্পর্কে। এরিয়েলকে না, এরিয়েল হলো প্রসপেরো সেই স্পিরিট হেল্পার, সেই ফেয়ারি, সেই কাইন্ড অফ একজন পরী, একজন পাওয়ারফুল সুপার ন্যাচারাল এন্টিটি, একজন অত্যন্ত ক্ষমতাশালী সুপার ন্যাচারাল অতিপ্রাকৃত সত্তা হু ইজ আন্ডার প্রসপেরোস কন্ট্রোল, যে কিনা প্রসপেরোর অধীনেই ছিল। Prospero rescued Ariel from the long imprisonment imposed by the witch Sycorax. Prospero কিন্তু এই এরিয়েলকে উইচ সাইকোর্যাক্স, ডাইনি সাইকোর্যাক্সের বন্দি দশা থেকে কিন্তু এই এরিয়েলকে প্রসপেরো রক্ষা করেছিলেন। এরিয়েল প্রসপেরোর ভৃত্য বা পরিচারক, এবং যতক্ষণ না প্রসপেরো তাকে ডিসাইড করে রিলিজ করবার ক্ষেত্রে, অর্থাৎ আমরা কিন্তু গল্পের শেষে বা নাটকের শেষে দেখব যে এরিয়েলকে আলটিমেটলি প্রসপেরো মুক্ত করে দেয় তার বাঁধন থেকে। এই এরিয়েল কিন্তু ছিল ভীষণভাবে মিসচিভিয়াস, ভীষণভাবে দুষ্টু প্রকৃতির অ্যান্ড অমনিপ্রেজেন্ট। অমনিপ্রেজেন্ট বলতে বোঝানো হয় এমন একজন ব্যক্তির কথা যার উপস্থিতি কিন্তু সর্বত্র। এরিয়েল যেহেতু একজন পরী এবং একজন সুপার ন্যাচারাল এন্টিটি, ওই দ্বীপটির কোন কোণে কোথায় কি হচ্ছে সব কিছু কিন্তু ছিল এই এরিয়েলের নখদর্পণে। এরিয়েলের নজর এড়িয়ে কোনো কিছু হওয়া কিন্তু সম্ভব ছিল না, এবং এরিয়েল জানতে পারা মানেই কিন্তু প্রকারান্তরে প্রসপেরো কিন্তু সেই দ্বীপে কোথায় কি হচ্ছে সব কিছু জানতে পারতেন। এবং এই এরিয়েল যেহেতু একজন ফেয়ারি বা পরী, সে কিন্তু চোখের পলকে দ্বীপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রা করতে পারত, নিজের রূপ পাল্টাতে পারত, এবং প্রসপেরো এই এরিয়েলকে যে কাজই দিত না কেন এরিয়েল কিন্তু সেই কাজটি নিখুঁতভাবে পালন করত। এরপরে আমরা জানবো ক্যালিবান সম্পর্কে। এই ক্যালিবান ছিল প্রসপেরোর আরও একজন পরিচারক বা ভৃত্য এরিয়েলের মতনই। ক্যালিবান কে ছিল না, ক্যালিবান ছিল সেই ডাইনি সাইকোর্যাক্সের ছেলে যে সাইকোর্যাক্সকে প্রসপেরো হত্যা করেছিল। ক্যালিবান মনে করত যে এই দ্বীপটা রাইটফুলি অর্থাৎ ন্যায়ত তারই, এবং প্রসপেরো এই দ্বীপটা তার থেকে চুরি করেছে। ক্যালিবানের কথাবার্তা, তার ভাষা, তার আচার আচরণ অনেক সময় ভীষণভাবে রুক্ষ, কর্কশ এবং রুড, কিন্তু তা সত্ত্বেও ক্যালিবানের কথাবার্তা বা তার স্পিচের মধ্যে কিন্তু আমরা ইলোকোয়েন্স খুঁজে পাই, বাগ্মিতা খুঁজে পাই, এবং তার সাথে সাথে তার স্পিচ বা তার আচরণের মধ্যে কিছু সেন্সিটিভ অ্যাসপেক্টও আমরা খুঁজে পাই, অর্থাৎ সংবেদনশীলতাও খুঁজে পাই। সংবেদনশীলতা কোথায় খুঁজে পাই না, যেমনভাবে প্রসপেরোকে ক্যালিবান ভীষণভাবে ভৎসনা করে অ্যাক্ট 1 সিন 2তে, বা যখন ক্যালিবান এই দ্বীপটার এই ইরি বলতে বোঝানো হয় এক ধরনের গা ছমছমে ইরি বিউটি, অর্থাৎ এই দ্বীপের যে গা ছমছমে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে যখন ক্যালিবান বর্ণনা করে সেই স্পিচের মধ্যেও কিন্তু আমরা ক্যালিবানের সেই বাগ্মিতা বা তার সেই সংবেদনশীলতাকে খুঁজে পাই। এরপরে আমরা জানবো ফার্দিনান্দ এবং আলোনসো সম্পর্কে। ফার্দিনান্দকে না, ফার্দিনান্দ হচ্ছে রাজা আলোনসো, নেপলসের রাজা আলোনসোর ছেলে এবং ন্যাচারালি রাজা আলোনসোর উত্তরাধিকারী।
ফার্দিনান্দো কিন্তু মিরান্ডার মতনই কিন্তু তার মনটা ছিল ভীষণভাবে পবিত্র এবং সহজ সরল। হি ফলস ইন লাভ উইথ হার আপন ফার্স্ট সাইট। এটা তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে শেক্সপিয়ারিয়ান ড্রামা বা কমেডির একটা অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে প্রথম দর্শনেই প্রেমের একটা ব্যাপার বা অ্যাসপেক্ট আমরা পাই। সেই ঘটনাটা এক্ষেত্রেও ঘটে ফার্দিনান্দ এবং মিরান্ডার মাঝে, এবং আলটিমেটলি মিরান্ডাকে ভালোবাসার কারণে ফার্দিনান্দো কিন্তু প্রসপেরোর দাসত্ব স্বীকার করে নেয়, যাতে কিনা প্রসপেরোর অনুমতি সে লাভ করতে পারে বা প্রসপেরোর সম্মতি লাভ করতে পারে প্রসপেরোর কন্যাকে বিবাহ করবার জন্য। এই নাটকের মধ্যে আমরা দেখি ফার্দিনান্দ প্রসপেরোর ইনস্ট্রাকশন বা আদেশ অনুযায়ী বিভিন্ন রকমের কাজ করছে। রাজা আলোনসো কে না, তিনি ছিলেন নেপলসের রাজা এবং ফার্দিনান্দের পিতা। আলোনসো অ্যাসিস্টেড অ্যান্টোনিও ইন আনসিটিং প্রসপেরো অ্যাজ ডিউক অফ মিলান 12 years বিফোর। এই রাজা অ্যালোনসোই কিন্তু প্রসপেরোর ভাই অ্যান্টোনিওর সঙ্গে ষড়যন্ত্র করে প্রসপেরোকে মিলানের ডিউকের পদ থেকে অপসারণ করেন। ওভার দ্য কোর্স অফ দ্য প্লে, নাটকের গল্পের সাথে সাথে অ্যালোনসো কামস টু রিগ্রেট হিজ পাস্ট অ্যাকশন। যদিও অ্যালোনসো কিন্তু তার নিজেরই অতীত কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ করেন এবং আলটিমেটলি তিনি মনে মনে তার সেই ইচ্ছা প্রকাশ করতে শুরু করেন যাতে তিনি প্রসপেরোর সাথে আলটিমেটলি একটা আপোষ করে নেন বা রিকনসাইল করে নেন। এবারে আমরা আসছি অ্যান্টোনিও সম্পর্কে। অ্যান্টোনিওর প্রসপেরোর সেই সাংঘাতিক রকমের শয়তান ভাই, যে ভাই প্রসপেরোরকে বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রসপেরোকে ঠকিয়ে তার ডিউকডম তার থেকে ছিনিয়ে নেয় রাজা অ্যালোনসোর সাথে ষড়যন্ত্র করে। একবার যখন অ্যান্টোনিও সেই দ্বীপে উপস্থিত হয় তখনও কিন্তু অ্যান্টোনিও তার সেই নিজের ক্ষমতালোভী হত্যাকারী একটা যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে এক্সিবিট করে পুনরায় ভাবে। যখন সে সেবাস্টিয়ানের সাথে ষড়যন্ত্র করে, সেবাস্টিয়ানকে বারবার ধরে সে পারসিউট করে যাতে কিনা সে অর্থাৎ সেবাস্টিয়ান এবং অ্যান্টোনিও দুজনে মিলে রাজা অ্যালোনসোকে হত্যা করে। যদিও গল্পের শেষে বা নাটকের শেষে প্রসপেরো অ্যান্টোনিওকে ক্ষমা করে দেন, তথাপি অ্যান্টোনিও কিন্তু এই পুরো গল্পে বা পুরো ঘটনার মধ্যে কখনোই এমন কোনো বৈশিষ্ট্য প্রদর্শন করেন না যাতে দেখে বা পড়ে আমাদের মনে হতে পারে যে অ্যান্টোনিও তার অতীত কৃতকর্মের জন্য লজ্জিত বা অনুশোচনাগ্রস্ত। সেবাস্টিয়ান হচ্ছে রাজা অ্যালোনসোর ভাই এবং অ্যান্টোনিওর মতন সেবাস্টিয়ানও ভীষণভাবেই এক শয়তান প্রকৃতির ব্যক্তি। এই সেবাস্টিয়ান অ্যান্টোনিওর সাথে কিন্তু ষড়যন্ত্র করে যাতে তারা দুজনে মিলে রাজা অ্যালোনসোকে হত্যা করতে পারে, এবং ঠিক অ্যান্টোনিওর মতনই সেবাস্টিয়ানও কিন্তু পুরো নাটকে কিন্তু ভীষণভাবেই আনরিপেন্টেন্ট অবস্থাতেই থেকে যায়। অর্থাৎ অ্যান্টোনিওর মতন সেবাস্টিয়ানের কাছ থেকেও আমরা এমন কোনো আচরণ বা এমন কোনো স্পিচ পাই না যা দেখে আমাদের মনে হতে পারে যে সেবাস্টিয়ানও তার এই কাজকর্মের জন্য বা তার এই মানসিকতার জন্য বিন্দুমাত্র লজ্জিত বা অনুশোচনাগ্রস্ত। এরপরে আমরা জানবো গঞ্জালো সম্পর্কে। আগেই বলেছিলাম গঞ্জালো হচ্ছে মিলান শহরের একজন বৃদ্ধ সৎ একজন লর্ড, সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তি, এবং এই ভালো মনের গঞ্জালোই কিন্তু প্রসপেরো এবং মিরান্ডাকে মিলান শহর ছেড়ে পালাতে সাহায্য করেছিল, এবং এই গঞ্জালোর কারণেই কিন্তু আলটিমেটলি প্রসপেরো এবং মিরান্ডা সার্ভাইভ করতে পারে। পুরো নাটক ধরে আমরা দেখব যে এই গঞ্জালো রাজা আলোনসোর সেই ডিপ্রেসড মুডটাকে চিয়ার আপ করবার চেষ্টা করে, একটা অপটিমিস্টিক অ্যাটিটিউড সে প্রদর্শন করে এই দ্বীপে, যে দ্বীপেতে এই প্রত্যেকটা ব্যক্তি এসে আটকে পড়েছে। এবং অ্যান্টোনিও এবং সেবাস্টিয়ান এই গঞ্জালোকে, এই বৃদ্ধ গঞ্জালোকে যতই বিদ্রুপ বা যতই অপমান করুক না কেন, গঞ্জালো কিন্তু তাদের সেই বিদ্রুপ বা অপমানের দ্বারা কখনোই বিচলিত হন না। এরপরে আমরা গল্পের দুটি মাইনার ক্যারেক্টার সম্পর্কে জানবো, ট্রিঙ্কিউলো এবং স্টেফানো। ট্রিঙ্কিউলো হলো রাজা অ্যালোনসোর জেস্টার অর্থাৎ ভাঁড়, এবং স্টেফানো হলো একজন মদ্যপ বাটলার। এরা দুজনে কিন্তু প্রসপেরো অ্যালোনসো এবং অ্যান্টোনিও সেবাস্টিয়ান, এই যে জোড় বা এই যে পেয়ার, এদেরই একটি কমিক ফয়েল হিসেবে কাজ করে। বেসিক্যালি প্রসপেরো এবং অ্যালোনসো ভীষণভাবেই ক্ষমতাবান ব্যক্তি, একই রকমভাবে অ্যান্টোনিও এবং সেবাস্টিয়ানের চারিত্রিক বৈশিষ্ট্যও কিন্তু অনেকটা মেলে। তো তাদের বিপরীত দিকে এই ট্রিঙ্কিউলো এবং স্টেফানোর মদ্যপ অবস্থায় বড় বড় বোস্টিং, বড় বড় বড়াই করার কথাবার্তা বা তাদের এই যে ছোটোখাটো লোভ রিফ্লেক্ট করে, তার সাথে সাথে ডিফ্লেটও করে এই প্রসপেরো বা অন্যান্য সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিদের নিজস্ব ঝগড়াঝাটি বা তাদের সেই ক্ষমতার লোভকে। এরপরে আমরা আরও একটি মাইনার ক্যারেক্টার সম্পর্কে জানবো, বোটসওয়াইন।
বোটসওয়াইনের উপস্থাপনা বা উপস্থিতি আমরা একমাত্র নাটকের প্রথম দৃশ্যে বা ফার্স্ট সিনে এবং লাস্ট সিনে পাই। বোটসওয়াইন বলতে বোঝানো হয় কোনো একটি জাহাজে ক্যাপ্টেনের ঠিক পরের স্থানটাই, এবং এই ব্যক্তি ভীষণভাবে এই ব্যক্তির উপরে দায়িত্ব থাকে জাহাজের বাকি মাঝি মাল্লাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেওয়া এবং জাহাজটাকে সুচারুভাবে পরিচালনা করা ক্যাপ্টেনকে সহযোগিতা করে। এই বোটসওয়াইনের ভাষা, তার মুখ কিন্তু ভীষণভাবে খারাপ এবং প্রায়শই জাহাজের বাকি প্যাসেঞ্জার বা যাত্রীদের উদ্দেশ্যে তাকে খুব রুড রিমার্ক বা মন্তব্য করতে শোনা যায়। তা সত্ত্বেও এই বোটসওয়াইন কিন্তু তার নিজের দায়িত্বে কিন্তু অবিচল এবং খুব এফিশিয়েন্টলি এই জাহাজ ডুবির সময়ও সে পুরো ঘটনাটাকে কিন্তু পরিচালনা করে এবং যথাসাধ্য চেষ্টা করে যাতে জাহাজের নাবিক বা যারা রয়েছে বা মাঝিমাল্লা যারা রয়েছে বা প্রত্যেকটা অন্যান্য অধস্তন কর্মচারী যারা রয়েছে তাদেরকে দিয়ে ঠিকঠাকভাবে কাজ করিয়ে নেওয়া। এই বোটসওয়াইনের চরিত্রের আরও একটা দিক আমরা জানতে পারি যে তিনি ভীষণভাবে প্র্যাকটিক্যাল, অর্থাৎ এই ভয়ঙ্কর বিপদের সময় শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করবার পরিবর্তে তিনি সকলের কাছ থেকে দাবি করেন যেন সকলে হাত লাগিয়ে কাজ করে যাতে তারা এই বিপদ থেকে উদ্ধার হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে বোটসওয়াইন কিন্তু ভীষণভাবে একজন প্র্যাকটিক্যাল ক্যারেক্টার। তাহলে আজকের এই ক্লাসটিতে আমরা কি জানলাম না, আমরা বেসিক্যালি এই দ্য টেম্পেস্ট নাটকটি সম্পর্কে তোমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আমি, অর্থাৎ নাটক সম্পর্কেও যেমন আমরা একটা আইডিয়া পেয়েছি, শেক্সপিয়ারিয়ান ড্রামা সম্পর্কেও আমরা কিছু বৈশিষ্ট্য জেনেছি, তার সাথে পুরো নাটকটার মূল বিষয়বস্তুটা বা গল্পটা খুব সংক্ষেপে জেনেছি এবং এই নাটকের মুখ্য চরিত্র বা গৌণ চরিত্র যারাই রয়েছে তাদের সম্পর্কে একটা আইডিয়া লাভ করেছি। আশা করি এই ক্লাসটা তোমাদেরকে নাটকটিকে বুঝতে সাহায্য করবে, আর বেটার ভাবে তোমরা এনজয় করবে যখন আমরা এই নাটকটির লাইন বাই লাইন বাংলায় মানে এবং এক্সপ্লেনেশনটা জানা শুরু করব। তাই তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে যদি মনে হয় যে ভিডিওটি তোমাদেরকে একটু হলেও হেল্প করবে বা ভালো লেগেছে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, একটু শেয়ার করে দিও। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশন তোমরা কেউ মিস না করো। কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা ক্লাসটি তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের কমেন্টস, তোমাদের মন্তব্য বা মতামত আমাকে ভীষণভাবে এনকারেজ করে, মোটিভেট করে। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.